ওকে, সো হচ্ছে সবাই কি আবার আসছেন বলুন তো আমাকে একটু দ্রুত। সব কিছু ক্লিয়ার আছে? সরি, কারেন্ট চলে গেছিলো, এই জন্য একটু প্রবলেম হয়েছিল আসলে। একটু কারেন্টের বেশি প্রবলেম দিচ্ছে, একটু খেয়াল করেন স্যার। তাহলে আমরা একটু মাথায় রাখবো কি আমাদের একটু দ্রুত আমাদের যদি আজকে জুমার দিন শেষ করতে হবে। সবাই কি আছেন? ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার? দেখেন তো তাড়াতাড়ি দ্রুত পর্যন্ত দেখা যাচ্ছে কিনা সব কিছু দ্রুত। সব কি ঠিকঠাক আছে স্যার? বলুন তো সব ঠিকঠাক আছে কিনা? সব কিছু কি ঠিকঠাক আছে? স্যার স্যার দেখেন তো, বেতন, কমিশন, মুনাফার অংশ, মূলধনের সুদ, এগুলো হচ্ছে অংশীদারদের জন্য কি? এগুলো অংশীদারদের জন্য সবগুলো হচ্ছে কি? এগুলো অংশীদারদের জন্য আয়, কেমন? আর এগুলো অংশীদারদের জন্য কি? অংশীদারদের জন্য কাইন্ড অফ ব্যয়। কথা বুঝতে পারছেন? আবার আবার এই যে আসসালামু আলাইকুম স্যার। স্যার সব কিছু ওকে ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তাহলে বেতন, কমিশন, মুনাফার অংশ, এগুলো হচ্ছে অংশীদারদের জন্য কি? আয়, কারণ এগুলো অংশীদারদের মূলধন বৃদ্ধি করে। আর হচ্ছে পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলো অংশীদারদের জন্য কাইন্ড অফ ব্যয়, এগুলো অংশীদারদের মূলধন হিসেবে কি করে? হ্রাস করে। ক্লিয়ার স্যার? তাহলে যেগুলো অংশীদারদের মূলধনের জন্য আয়, এখানে কয়টা করে যে থাকবে? দুইটা, ডেবিট, ক্রেডিট। আবার এখানে ডেবিট, এখানে হচ্ছে কি? ক্রেডিট। সিম্পল। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি সবাই? তাহলে ভাই বলুন তো, এই যে এটা কি তৈরি করে বলছিলাম? ব্যবসা, ব্যবসা তৈরি, এটা হচ্ছে অংশীদাররা। তাহলে ভাই বলুন তো, বেতন, কমিশন, মুনাফার অংশ, এগুলো ব্যবসার জন্য কি ভাইয়া? এগুলো ব্যবসার জন্য হচ্ছে, ব্যবসার জন্য এগুলো ব্যয়। তাইলে এগুলো কোথায় বসবে? এগুলো ডেবিট পাশে বসবে। ক্লিয়ার স্যার? তাহলে বলুন তো, বেতন, কমিশন, মুনাফার অংশ, মূলধনের সুদ, জাস্ট একটা মনে রাখেন, বেতন, কমিশন, মুনাফার অংশ, মূলধনের সুদ, এগুলো লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে বসবে। বেতন, তারপর হচ্ছে কি? কমিশন, মুনাফার অংশ, মূলধনের সুদ, এগুলো লাভ লোকসান আবন্টনের কোন পাশে? ডেবিট পাশে বসবে। তারপর হচ্ছে কি ভাইয়া? পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলো লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে বসবে। কারণ এগুলো কি? ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ব্যবসার জন্য কি? আয়ের জন্য। এবং রাখবেন, বেতন, কমিশন, মুনাফার অংশ, মূলধনের সুদ, এগুলো অংশীদারদের মূলধন হিসেবে কোথায় বসবে? এটাতে কোথায় বসবে? এগুলো ব্যবসার জন্য ব্যয়, আর অংশীদারদের জন্য আয়। এই জন্য এগুলো এটা কে তৈরি করে? এটা অংশীদাররা তৈরি করে। তাহলে এগুলো কোথায় বসবে? এগুলো অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে বসবে। আর এগুলো অংশীদারদের মূলধন হ্রাস করে, এই জন্য হচ্ছে কি? এগুলো কোন পাশে বসবে? এগুলো এই যে ডেবিট পাশে বসবে। ক্লিয়ার স্যার? সবাই বলুন তো ক্লিয়ার কিনা? সবাই বলুন তো ভাইয়া ক্লিয়ার কিনা? সো হচ্ছে যারা যারা আছে একটু কাইন্ডলি কথা বলি। সো আশা করছি আমরা মোটামুটি বুঝতে পেরেছি এটা। আমাদের এই হচ্ছে মূল মোটামুটি বেসিক। এরপরে তাহলে আমরা এই দুইটা হিসাব তৈরি করব। এগুলো একটু সবাই একটু যদি যাদের দরকার স্ক্রিনশট তুলে নিতে পারে চাইলে দ্রুত। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলতেছে? ঠিক আছে ভাইয়া। তো এগুলো হচ্ছে লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে বসবে, আর এগুলো লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে বসবে। কথা বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় যদি মনেও রাখতে না পারেন, এই জিনিসগুলো অংশীদারদের জন্য আয়, এগুলো এখানকার ক্রেডিট পাশে বসবে, মানে আয়গুলো ক্রেডিট পাশে বসে, আর ওইগুলো অংশীদারদের ডেবিট পাশে বসবে। ক্লিয়ার ভাইয়া? সো কোন কথা শোনা যায় না কেন? কেন স্যার কথা শোনা যাচ্ছে তো? কথা শুধু সব জায়গায় শোনা যাচ্ছে। আমার আপনার আপনার নেটওয়ার্কের সমস্যা। বাদল মাইজি ভাই একটু খেয়াল করেন, আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। ওকে, তাহলে আমরা পারবো। তাহলে আমরা হচ্ছে এগুলো একটু ডিলিট করি। আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো হচ্ছে খেয়াল করেন ভাই। এখানের মধ্যে কয়েকটা বিষয় দেখেন ভাই, মূলধনের সুদ আর উত্তোলনের সুদ দেখেন, ভালো করে খেয়াল করেন একটু। মূলধনের সুদ আর হচ্ছে কি? উত্তোলনের সুদ। ভালো করে সবাই খেয়াল করেন। উত্তোলনের এই টপিকগুলো সবার জন্য ইম্পর্টেন্ট, বেসিক, যেগুলো না জানলে মানে এগুলো কয়েকটা প্রিন্সিপাল টাইপসের। কেমন? বেসিক যেগুলা, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, কথা বুঝতে পারছেন? তাহলে ভাই বলুন তো, এই যে এই দুইটা যদি এগুলোর হার যদি উল্লেখ থাকে, মানে সুদের হার, হার যদি উল্লেখ থাকে তাহলে ধরবো, না হলে ধরা যাবে না। সবাই কি বুঝতে পারছেন ভাই? দ্রুত বলুন তো। উজ্জ্বল আহমেদ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাই বলুন তো,
মূলধনের সুদ, উত্তোলনের সুদ। মূলধনের সুদ আর উত্তোলনের সুদ বলুন তো দ্রুত, এগুলো কি? এগুলোর হার উল্লেখ থাকলে আমরা ধরবো, নয়তো বা ধরবো না। মূলধনের সুদ, উত্তোলনের সুদ হার উল্লেখ থাকলে ধরবো, নয়তো বা ধরবো না। সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে আবার মেনশন করে দিই, আবার দ্রুত শেয়ার করে দিই, দ্রুত একটু কষ্ট করে সবাইকে একটু মেনশন করে দিই, কারণ সবাই ক্লাসটা করুক, কেমন? আমরা একটু সবাই কষ্ট করে দ্রুত আবার শেয়ার এবং প্লাস হচ্ছে মেনশন করতে ফ্রেন্ডদেরকে। এবার বলুন তো মূলধনের সুদ আর উত্তোলনের সুদ কি করবো? হার উল্লেখ থাকলে ধরবো, নাইলে ধরবো না। ডান, তাহলে বোঝা গেছে। এখন একটা সুদ আছে, সেটা হচ্ছে কি জানেন? ঋণের সুদ। খেয়াল করেন ভাই, ঋণের সুদ, ঋণের সুদ খুবই ইম্পর্টেন্ট। ঋণের সুদ ভাই খেয়াল করেন, ঋণের সুদ, ঋণের সুদ, ঋণের সুদ খেয়াল করেন ভাই, সবাই ভালো করে খেয়াল করেন। ঋণের সুদ যদি হচ্ছে প্রশ্নের মধ্যে ঋণ আছে কিন্তু সুদের কথা উল্লেখ নাই, তারপরেও আমাকে সুদ ধরতে হবে, সুদ ধরতে হবে। কথা বুঝতে পারছেন? ধরতে হবে। ক্লিয়ার ভাইয়া? দেখেন ভাইয়া খেয়াল করেন, ঋণ আছে কিন্তু ঋণ সুদ ধরার কথা কেউ কিছু বলে নাই। ঋণ আছে কিন্তু ঋণের সুদের কথা কেউ উল্লেখ নাই। ঋণ আছে কিন্তু ঋণের, খেয়াল করেন ভাই, মূলধনের সুদ আর উত্তোলনের সুদের কথা যদি উল্লেখ না থাকে, চার্জ করার হার যদি উল্লেখ না থাকে, তারপর আমরা কি করব? আমরা ধরবো, কাউন্ট করব, মানে সরি ধরবো না। ঋণের সুদ আর উত্তোলনের সুদ যদি উল্লেখ না থাকে ধরবো না, কিন্তু ঋণের সুদ, সরি ধরো মূলধনের সুদ আর হচ্ছে উত্তোলনের সুদ, এই দুইটার হার উল্লেখ থাকলে ধরবো, নয়তো বা ধরবো না। আর এই ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে ডিফারেন্ট। ঋণের সুদ শুধুমাত্র ঋণের উল্লেখ আছে কিন্তু ঋণের সুদের কথা উল্লেখ নাই, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ঋণের সুদ ধরতে হবে। কয় পার্সেন্ট? পার্সেন্ট না থাকলেও 6%। এটা এখান থেকে এমসিকিউ আসে। ঋণের সুদ উল্লেখ না থাকলেও অংশীদারের আইন অনুযায়ী কত পার্সেন্ট ধরতে হবে? 6%। কত পার্সেন্ট ধরতে হবে? 6%। সবাই কি ক্লিয়ার ভাইয়া? তাহলে ঋণের সুদটা মনে থাকবে, কোন সুদ অংশীদারের উল্লেখ না থাকলেও ধরতে, সেটা হচ্ছে ঋণের সুদ। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। ওকে ডান। এবার ভাই খেয়াল করেন, এরপরে কি আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এবার স্যার খেয়াল করেন, আমরা উত্তোলনের সুদটা একটু নিয়ে কথা বলতে। উত্তোলনের সুদ দেখেন, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদের কিছু সূত্র আছে। উত্তোলনের সুদ খেয়াল করেন স্যার। আচ্ছা এটা বলে নি, এই চ্যাপ্টারে দেখেন, যদি মূলধনের সুদ হোক, উত্তোলনের সুদ হোক, ঋণের সুদ হোক, মূলধনের যে কোনো সুদ, কোনো তারিখ উল্লেখ নাই, আমি কত মাস ধরবো, সবাই একটু ভালো করে খেয়াল করেন। এই ম্যাথের ক্ষেত্রে, এই অধ্যায়ের ম্যাথের ক্ষেত্রে, যে কোনো সুদের ক্ষেত্রে কোন মাসে নেওয়া হয়েছে, কোন মাসে দেওয়া হয়েছে, অথবা কত মাস সুদ ধরতে হবে যদি বলা না থাকে, ইন দ্যাট কেস আমি 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, অর্থাৎ যে সুদটা বের হবে। যেমন এই যে সাপোজ 10,000 টাকা, মনে করেন যে আমার হচ্ছে কি 1,000 টাকা উত্তোলন, 5% ঋণ, কেমন 5% ঋণ, তখন আমি কি করব? কোনো সুদের কথা উল্লেখ না থাকলে, এই চ্যাপ্টারে যে কোনো সুদের ক্ষেত্রে যদি তারিখটা উল্লেখ না থাকে, আমরা এভারেজ 6 মাসের সুদ, এটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে তারিখ উল্লেখ থাকলে তো ডিফারেন্ট ব্যাপার, তারিখ অনুযায়ী যুক্ত হবে, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে, অংশীদারি ব্যবসায় ম্যাথের ক্ষেত্রে যদি সুদের কথা, সুদের মানে কোন তারিখ নেওয়া, তারিখ উল্লেখ না থাকলে 6 মাস ধরতে হবে। তারিখ উল্লেখ কয় মাস ধরতে হবে? 6 মাস। তারিখ উল্লেখ না থাকলে কয় মাস ধরতে হবে? 6 মাস। তারিখ উল্লেখ না থাকলে কয় মাস? 6 মাস। এই চ্যাপ্টারের কোনো সুদের ক্ষেত্রে তারিখের উল্লেখ না থাকলে কয় মাস ধরতে হবে? 6 মাস। আশা করছি ক্লিয়ার, কেমন? এবার ভাইয়া খেয়াল করেন, যদি তারিখ উল্লেখ থাকে তারিখ অনুযায়ী ধরতে হবে। 6 মাস তো আমরা বুঝতে পারছি। এই যে সাপোজ 1,000 টাকা ধরলাম, 1,000 টাকা করবো কত পার্সেন্ট? 10%। 1,000 টাকা করবো, সাপোজ 1,000 টাকা 5% করবো, করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে 6 মাসটা বেড়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? 6 নিতে হবে। গুড, ভেরি গুড। হ্যাঁ বাদল মিয়া, মাশাআল্লাহ, শেষ। এবার ভাই উত্তোলনের ক্ষেত্রে মনে আছে একটু ঝামেলা আছে। উত্তোলনের ক্ষেত্রে, উত্তোলনের ক্ষেত্রেও সেম, যদি কোনো প্রকার তারিখ না বলে, শুধু বলছে সারা বছর অথবা বাৎসরিক, শুধুমাত্র কি সারা বছর বা কি বলছে বাৎসরিক। দেখেন ভাইয়া, তাহলে কি বলুন তো ভাইয়া, শুধুমাত্র সারা বছর বা বাৎসরিক, শুধুমাত্র বলছে সারা বছর বা বাৎসরিক উত্তোলনের পরিমাণ। ঋণের সুদটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন, মনে রাখবেন। ঋণের সুদের ক্ষেত্রে যদি শুধুমাত্র যদি বলা হয় কি বলছে, জাস্ট হচ্ছে কি এখানের মধ্যে কোনো হচ্ছে তারিখ বলা নাই, কথা বুঝতে পারছেন? কোনো তারিখ বলা নাই, শুধু বাৎসরিক। তাহলে ওই যে বললাম, এই চ্যাপ্টারে কোনো তারিখ বলা না থাকলে কি হবে বলুন তো? তারিখ বলা না থাকলে 6 মাস ধরতে হবে। কিন্তু ঋণের ক্ষেত্রে বলা আছে প্রতি 2 মাস পর পর, প্রতি মাস, মনে আছে যে প্রত্যেক মাসের শুরুতে, কিভাবে দেখেন তো, এই দেখেন প্রত্যেক, আমরা এটা সবাই জানি, সবাই পড়ছি, প্রত্যেক
মাসের শুরুতে শুরুতে প্রত্যেক মাসের মাঝে তারপর হচ্ছে কি প্রত্যেক মাসের শেষে কেমন তারপর কয়ভাবে থাকতে পারে খেয়াল করবেন এরপর হচ্ছে কি 2 মাস পর পর 2 মাস পর পর উত্তোলন তারপর হচ্ছে কি 3 মাস পর পর উত্তোলন এই জিনিস জাস্ট এই যেটা মনে রাখলে হবে তো এখন ভাই সূত্রগুলো কিরকম একদম সিম্পল একটু খেয়াল করবে একদম সহজ ভাই জাস্ট প্রথমে কি হবে আমার টাকাটা মানে আমার সুদের পরিমাণ এই যে আমার উত্তোলনের টাকাটা এরপর কি হবে হার লিখবো হার এরপরে আবার সব জায়গায় সেম টাকা হার ঠিক আছে টাকা হার আবার কি টাকা হার টাকা হার কেমন শেষ এবার ভাইয়া এখানে আমরা করবোটা কি যদি প্রত্যেক মাসের উত্তোলনের ক্ষেত্রে প্রথম দেখেন প্রত্যেক মাসে স্যার বছরে বছরে বলি 1 বছর আর 6% নিতে হবে স্যার বুঝি নেই ভাইয়া বাদল মিয়া আমি মাইজি বুঝি নেই আমি কথাটা একটু আবার বুঝাই বলেন ভাইয়া কাইন্ডলি আমাকে একটু কষ্ট করে দেখেন শুধুমাত্র উত্তোলনের ক্ষেত্রে বলতে পারে মাসের শুরুতে মাসের শেষে মাসের মাঝামাঝি সময় তারপর হচ্ছে কিভাবে বলুন তো 2 মাস পর উত্তোলন 3 মাস পর উত্তোলন এরকম বললে আমাদের সূত্রটা কেমন হবে এরকম বললে আমাদের সূত্রটা কেমন হবে ভাই একটু খেয়াল করেন এরকম বলে দেখেন ভাই যখন বলবে মাসের শুরুতে উত্তোলন মাসের শুরুতে তখন 6.5 দিয়ে আমি ইনটু করব অর্থাৎ আমি পার্সেন্টেজ করব করে এই যে একটা নির্দিষ্ট টাকার পার্সেন্টেজ করব করে ওটাকে 6.5 দিয়ে গুণ আর যদি বলে হচ্ছে দেখেন যদি বলে হচ্ছে মাঝামাঝি তখন কি হবে বলুন তো 6 দিয়ে গুণ যদি বলে শেষে বললে হচ্ছে কি 5.5 দিয়ে গুণ মনে থাকবে স্যার আর যদি বলে 2 মাস পর পর উত্তোলন একটু মাথায় রাখবে 2 মাস পর পর উত্তোলন বললে কি হবে বলুন তো 2.5 দিয়ে গুণ আর যদি বলে হচ্ছে 3 মাস পর পর যদি বলে 1.5 হবে ক্লিয়ার ভাইয়া সবাই একটু স্ক্রিনশট তুলে নেন বন্ধু দ্রুত বলুন তো সবাই পারবো আমরা সবাইকে আমরা বুঝতে পারছি ভাই এটা তাহলে বলুন তো ভাইয়া প্রত্যেক মাসের শুরুতে বললে কি হবে 6.5 দিয়ে গুণ তারপর মাঝামাঝি বললে হচ্ছে কি 6 দিয়ে গুণ মানে ওই যে সুদ বের করে 6 দিয়ে গুণ শেষে বললে 5.5 দিয়ে গুণ আবার 2 মাস পর পর বললে হচ্ছে 2.5 দিয়ে গুণ আর 3 মাস পর পর বললে 1.5 দিয়ে গুণ সবাই স্ক্রিনশট তুলে নেন তো দ্রুত ভাইয়া সবাইকে আমরা বুঝতে পারছি নাকি ভাই দ্রুত বলেন তো বুঝছি একটু দ্রুত বলেন আমাদের একটু অন্য জায়গায় যাইতে হবে ভাই আমাদের হচ্ছে অন্য পড়া পড়তে হবে সবাই আমরা বুঝছি নাকি ক্লিয়ার নাকি বলেন একটু দ্রুত সবাই বুঝছেন দ্রুত বলেন গুড ভেরি গুড বাদল মাইজি বলছে এসএস নিয়েছি ভাইয়া ওকে তাহলে শেষ এবার আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তাহলে আমাদের উত্তোলনের সুদ নিয়ে মোটামুটি কথাবার্তা শেষ আর একটা বিষয় লাগবে কি দেখেন ভাই খেয়াল করেন সেটা হচ্ছে বেতন নিয়ে একটু ব্যাপার আছে দেখেন ভাই ডেবিট করার পর কি এটা আমরা সবাই দেখছি বেতন বেতন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট দেখেন ভাই এরকম বলতে পারে ভাই খেয়াল করুন সবগুলো সেম কথা ভাই খেয়াল করেন বেতন ডেবিট করার পর চার্জ করার পর কর্তন করার পর এরকম যদি বলে কেমন বেতন ডেবিট করার পর চার্জ করার পর কর্তন করার পর যদি বলে আমি একটু ছক করে দিই এটা সবার জন্য ভালো হবে মেবি
যদি একটা ছক করে দিই ভালো করে, খেয়াল করেন সবাই, এটা অনেকেই আমরা পারি না। স্যার একটু সবাই খেয়াল করেন, ক্লাস করে সমস্যা হচ্ছে অনেক, ক্লাস করতে কেন ভাইয়া? তাহলে ভাই একটু দেখেন, এতক্ষণ আটকাচ্ছে কেন ক্লাস? ডিস্টার্ব করতেছে অনেক বেশি। হ্যাঁ এখন ঠিক আছে, দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না। স্যার দেখেন হয়েছে, ঠিক আছে দেখেন ভাই, দেখেন বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, কর্তন করার পর যদি বলে, খুবই ইম্পর্টেন্ট এটা, এটা আমাদের ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, কর্তন করার পর, সবাই একটু কথা বলি, বেতন ডেবিট করার পর। এতবার কেন হচ্ছে আমি বুঝলাম না সালার। এ তো কেন ডিস্টার্ব হচ্ছে আমি বুঝলাম না। খুবই ইম্পর্টেন্ট এটা, এটা আমাদের ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন বেতন ডেবিট করার পর, কি রে ভাই, কি করার পর, কর্তন করার পর, সবাই একটু কথা বলি, বেতন ডেবিট করার পর। স্যার এখন কি শোনা যাচ্ছে দেখেন? স্যার এখন কি শোনা যাচ্ছে দেখেন? কিভাবে করব স্যার? এখন কি শোনা যাচ্ছে দেখেন? স্যার তাহলে পারা যাবে ইনশাল্লাহ। দেখেন তো, বেতন ডেবিট করার পর, চার্জ করার পর বললে দেখেন লাভ লোকসান আবন্টনে আসবে না, কোথায় আসবে? অংশীদারদের মূলধন হিসাবে আসবে। তারপর উত্তর বেতন যদি প্রত্যেক মাসে উত্তোলন করবেন, এই মনে করেন যে আপনাকে বেতন প্রত্যেক, এখন ঠিক আছে ওকে মাশাআল্লাহ, এবার সবাই করেন। দেখেন আপনাকে কি বলছে, জাস্ট প্রত্যেক মাসে মাসে কি বেতন উত্তোলন করে ফেলছে, মানে ডিরেক্ট নিয়ে ফেলছে। এই ক্ষেত্রে কি হবে বলুন তো, তখন উত্তোলন করার পর বা যে কি নগদ উত্তোলন করে ফেলে, তখন কি হবে? লাভ লোকসান আবন্টনে আসবে, মানে লাভ লোকসান আবন্টনে আসবে বলতে ওখানে লিখবো, কোথায় লিখবো না, লিখবো না হচ্ছে কোথাও মূলধন হিসেবে লিখবো না। ক্লিয়ার ভাই? সবাই বুঝতে পারছি আমরা? বলুন তো এটা একটু লিখে রাখেন দ্রুত, ম্যাথ করতে কাজে লাগবে। সবাই আমরা এখন বুঝতে পারছি স্যার? বেতন নিয়ে ঝামেলা করতে আর হবে ইনশাল্লাহ? ওকে ডান, তাহলে আমরা এটা কাটলাম। এবার আসেন আমরা হচ্ছে আমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। সো সবাই হচ্ছে একটু রেডি থাকেন এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে
ওকে, সো আমরা একটু সবাই এমসিকিউ স্টার্ট করে একটু দেখেন সবাই। দেখেন নাম্বার 1, বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন কত সালে বল? গুড, ভেরি গুড। কত হবে উত্তর? 1932। এরপরে 2 নম্বরে কি আছে স্যার দেখেন তো, অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কি রূপ থাকে? অসীম, সসীম, মূলধন দ্বারা সীমাবদ্ধ, আইন দ্বারা সীমাবদ্ধ, কোনটা হবে বলুন তো ভাইয়া? শেয়ার অবহার অধিকার দিয়ে একটু আলোচনা করবেন স্যার। এটা তো আমি করে ফেলছি গতকাল, আপনি আগামীকে ওই যে গতকালের ক্লাসটা একটু কাইন্ডলি দেখবেন দ্রুত, কেমন? দেখলে ইনশাল্লাহ পারবেন। বুঝতে পারছেন? স্যার বলুন তো এটা 2 নাম্বার কি হবে, দ্রুত একটু বলুন তো 2 নাম্বার কি হইতে পারে উত্তর? 2A, অসীম, ভেরি গুড। এক মালিকানা ব্যবসায়ের মতো এটার হচ্ছে দায়ও অসীম থাকে, শুধুমাত্র হচ্ছে যৌথ কোম্পানির মূলধন হচ্ছে যে সসীম থাকে, মানে হচ্ছে দায় কম থাকে, কেমন হচ্ছে? ওকে, এটাও পারবো ইনশাল্লাহ। পরে 2 নাম্বার, চুক্তির অবর্তমান অংশীদারদের মূলধন লাভ লোকসান কিভাবে বন্টিত হবে? খেয়াল করুন তো একটু এটা। 3 নাম্বারটা, এটাগুলো সহজ, আমরা মোটামুটি জানি। কিরকম হবে বলুন তো ভাই একটু দ্রুত? চুক্তির অবর্তমানে অংশীদারদের লাভ লোকসান কিভাবে বন্টিত হবে, একটু দ্রুত বলেন। সমহারে, মূলধন অনুপাতে, সকলের মত অনুযায়ী, উত্তোলনের অনুপাত অনুযায়ী, বলুন তো কোনটা হবে স্যার? বলুন তো দ্রুত কোনটা হবে বলুন তো একটু দ্রুত ভাইয়া। 3 নাম্বার, ক বোধের সমহারে। ওকে, বাদল মাইজ বলছে 3 নাম্বার ক। তারপর হচ্ছে কি ইউলিহা বলছে ক। তারপর হচ্ছে কি জান্নাতুল ফেরদৌস ফাহমি বলছে ক। ওকে, ভেরি গুড। তাহলে উত্তর হবে কি? ক, সমহারে, কেমন স্যার মনে থাকবে। আর যদি মূলধন রেশিও তুললে তখন হচ্ছে মূলধন অনুপাতে করা হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। এটা একটু সবাই খেয়াল করুন তো দেখি এটা পারেন কিনা। একটু দেখেন তো এটা সবাই পারেন কিনা, দেখেন তো দ্রুত ভাইয়া। 4 নাম্বারটা কি হবে দেখেন তো, একটি অংশীদারি কারবারে এ বি সি 3 জন অংশীদার, ভালো কথা, তাদের মুনাফা 3-2-1, এটা মনে 3-2-1 হবে, হ্যাঁ এখানে একটু লিখে বলেছে 3-2-1 অনুপাতে বন্টনযোগ্য, কেমন? তাহলে দেখেন 90,000 টাকা বন্টনযোগ্য মুনাফা হলে সি এর অনুপাতের পরিমাণ কত? সি এর অনুপাতের পরিমাণ কত? সি এর অনুপাতের পরিমাণ কত? স্যার সিটা বলা নাই যে কত। আচ্ছা সি বলছি, আমি বলছিলাম 1 বলছি তো স্যার, 1 বলছি। তাহলে ভাই বলুন তো একদম সিম্পল, আমরা কি করব? 3-2-1 যোগ করব, আর করে এই যে 3-2-1 যোগ করলে কত হবে? কত ভাগ হবে? 6 ভাগ। তো 6 কে 90 দিয়ে গুণ দেব, সি এর অনুপাত বের করতে হবে, তাহলে 90 দিয়ে ভাগ করলে কত হবে? এটা মনে মেবি হচ্ছে কত, উত্তর হবে মেবি 15,000 টাকা, কারণ হচ্ছে কি 1 ভাগ। তো সবাই আমরা পারবো তাই না? ভুল হয়েছে কাইয়ুম সাহেব, ভুল হয়েছে। এটা কেমনে করবো খেয়াল করেন। এই যে 90,000 টাকা বলছে আমাদেরকে, দেখেন ভালো করে খেয়াল করেন। 90,000 টাকা আমি কি লিখবো দেখেন তো, 90,000 দেখেন ভাগ কত, এখানে কত ভাগ? টোটাল 6 ভাগ। 6 দিয়ে ভাগ করবো, কয় দিয়ে গুণ করবো? 1 দিয়ে গুণ করবো, বাস শেষ। তাহলে আমাদের 15,000 টাকা উত্তর বেড়ে যাবে। ক্লিয়ার স্যার? সবাই পারবো ইনশাল্লাহ? এটা কি সবাই বুঝছি? কেমনে বের করবো স্যার খেয়াল করেন ভালো করে। এটা এগুলো এমসিকিউ তো খুব ইম্পর্টেন্ট, এগুলো এরকমই আসবে ভাই, খেয়াল করেন। কেমনে বের করবো? আমরা প্রথম অনুপাতগুলো যোগ করবো, 3-2-1, এই যেখানে 1 ছিল, তাহলে কত? 6, তার মানে 6 ভাগ। কথাটা মানে হচ্ছে আমাদের টোটাল যে প্রফিটটা হবে, প্রফিটটা 6 ভাগে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পরে 3 ভাগ নিবে এ, 2 ভাগ নিবে হচ্ছে বি, আর 1 ভাগ নিবে সি।
সো আমরা এটা কিভাবে করব, 3 দিয়ে এটাকে 6 দিয়ে ভাগ করব, করে হচ্ছে 1 দিয়ে গুণ করব, অথবা গুণ করার দরকার নাই, 6 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে কি 15,000 টাকা হচ্ছে আমাদের কি উত্তর। ক্লিয়ার স্যার? ওকে, এরপরে কি আছে দেখেন তো, এরপরে ব্যবসা কোন অনুরূপ, অংশীদারি ব্যবসা কোন অনুরূপ বলেন তো, কোন অনুরূপ বলেন তো, অংশীদারি ব্যবসা সমবায় রাষ্ট্রীয় এক মালিকানা কোম্পানি কোনটার অনুরূপ, একটু দ্রুত বলেন তো। অংশীদারি ব্যবসা কিসের অনুরূপ বলেন তো একটু ভাইয়া কষ্ট করে। পাঁচ নাম্বার বলছে কি এক মালিকানা ব্যবসা, বাহামিদে বলছে এক মালিকানা ব্যবসা, মাহিম হাসান বলছে এক মালিকানা ব্যবসা। ওকে, উত্তর কি হবে, এক মালিকানা ব্যবসা। ওকে, এরপর কি আছে ভাই দেখেন তো, এই যে অংশীদারি উত্তোলনের কোনো তারিখে, দেখেন ভাইয়া, দেখেন ভাই এটা পড়াইছি দেখছেন, অংশীদারদের উত্তোলনের কোনো, এগুলো সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, কোনো তারিখ উল্লেখ না থাকলে উত্তোলনের উপর কত মাসের সুদ নির্ধারণ করতে হয় বলেন তো। এটা পড়াইছি না ভাইয়া, মাত্র পড়াইছি না, এটা কি হবে বলেন তো। 6 নম্বর উত্তর কি হবে একটু দ্রুত বলেন তো, 6 নম্বর উত্তর কি হবে। বাদল মাইজি ভুল হয়েছে ভাই, এটা এক মালিকানার মতো, কারণ কেন এটা এক মালিকানার মতো, কারণ হচ্ছে এটার দায় কি থাকে, দায় হচ্ছে অসীম থাকে, এর জন্য এক মালিকানার মতো সবকিছু। একটু দ্রুত বলেন তো, কয় মাস হবে একটু দ্রুত বলেন তো ভাইয়া। ছয়ের গ বলছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি এই যে সাদিয়া মিতা সুলতান সবাই গ বলছে, তো উত্তর কত হবে ভাই বলেন তো। মাত্র পড়াইছি 6 মাস, একদম ইজি, দেখছেন পড়াগুলো যে কিভাবে কাজে লাগে, এগুলো অনেক বেশি ইফেক্টিভ আমাদের জন্য। কেমন, সো তাহলে শেষ। এরপরে কি আছে, এরপরে যে দেখেন অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য হলো কোনটা, এটা চুক্তিভিত্তিক, একাধিক সদস্য, অসীম দায়, তাহলে উত্তর কোনটা হবে বলুন তো ভাইয়া। এটা চুক্তি, একাধিক সদস্য, অসীম দায়, উত্তর কোনটা হবে একটু দ্রুত, এটা একটু ট্রিকি আছে। ওকে, বলুন তো একটু 7 নম্বর ম্যাথটা উত্তরটা কি হবে বলুন তো, 7 নম্বর উত্তরটা কি হবে, 7 নম্বর উত্তরটা কি হবে বলুন তো একটু দ্রুত। অংশীদারি কারবারের মূল বৈশিষ্ট্য হলো কি, এটা হচ্ছে কি চুক্তিভিত্তিক, একাধিক সদস্য, অসীম দায়, উত্তর কোনটা হতে পারে, 7-এর উত্তর কোনটা হতে পারে। 7 ডি, জান্নাতুল ফেরদৌস ফাহমি বলছে ডি, তারপর হচ্ছে কি আফতাব আবেদিন বলছে গ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি উত্তর কি হতে পারে, এক ও দুই, ভেরি গুড। এখানে একাধিক সদস্য থাকতে পারে, তারপর এটা অবশ্যই চুক্তিবদ্ধ একটা সম্পর্ক হইতে পারে, চুক্তিটা লিখিত হইতে পারে, আচ্ছা এটা লিখিত হইতে পারে, তারপর হচ্ছে কি মৌখিক হইতে পারে। চুক্তি, এই যে ব্যবসাটা নিবন্ধন বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে ঐচ্ছিক। কেমন, ওকে, সো আশা করছি বুঝছি ইনশাল্লাহ। এরপরে নেক্সট কি আছে, অংশীদারি কারবারের বিলোপ ঘটে, কখন বিলোপ ঘটে যায় বলেন তো। এগুলো কিন্তু আসবে সবগুলো এখান থেকে, মানে আসবে বলতে এখান থেকে আসতে পারে ইনশাল্লাহ। 8 নাম্বার কি হইতে পারে স্যার বলেন তো, অংশীদারি কারবারের বিলোপ ঘটে কখন, অংশীদারের মৃত্যু হলে, কোন অংশীদার দেউলিয়া হয়ে গেলে, কোন অংশীদার পাগল হয়ে গেলে। সো উত্তর কোনটা হবে, 8 নাম্বার উত্তর কোনটা হবে, একদম সহজ তাই না, উত্তর কোনটা হবে 8 নাম্বারটা। অংশীদারি কারবার বিলোপ মানে হচ্ছে কখন ডিসমিস হয়ে যায়, সেটা হচ্ছে কখন ভাই, অংশীদারির মৃত্যু হলে, কোন অংশীদার দেউলিয়া হলে, কোন অংশীদার পাগল হয়ে গেলে। কথা বুঝতে পারছেন, অংশীদার কি, কোন অংশীদার মৃত্যু হলে, দেউলিয়া হয়ে গেলে, তাহলে উত্তর কোনটা হবে বলেন তো। উত্তর কোনটা হতে পারে একটু দ্রুত বলেন, উত্তর কোনটা হবে। অংশীদারি কারবারে বিলোপ ঘটে কখন, কোন অংশীদারের মৃত্যু হলে, কোন অংশীদার দেউলিয়া হয়ে গেলে, কোন অংশীদার পাগল হয়ে গেলে, কোনটা হবে। আট গ, এক ও দুই ও তিন, ভেরি গুড। তারেক গ বলছে, ওকে, ফাহমিদা গ বলছে, মাশাল্লাহ। ওকে, এরপর তাহলে এরপর কি আছে দেখেন তো, এই যে এটা একটু মোটামুটি মনে হয় একটু টাফ হইতে পারে তাই না। আসেন একটু দেখি, আবু বাবু লাবু একটি অংশীদারি প্রতিষ্ঠানের 3 অংশীদার 1/1/2022 তারিখে তাদের মূলধন ছিল 1,75,050 টাকা। 2022 সালে প্রতিষ্ঠানের, দেখেন খেয়াল করেন ভালো করে, প্রতিষ্ঠানের 72,000 টাকা মুনাফা দাঁড়ায়।
অংশীদারদের মূলধন অনুপাতে মুনাফা বন্টন করলে লাভ কত টাকা মূলধন। তাহলে ভাই দেখেন এখন আমাদের কি করতে হবে ভালো করে খেয়াল করেন, এই ম্যাথটা খুবই ট্রিকি। খেয়াল করেন এই ম্যাথটা আমরা কিভাবে করতে, মূলধন অনুপাতে বলছে, অনুপাত বলা নাই, মূলধন থেকে আগে কি বের করতে, অনুপাত বের করতে। তাহলে আমরা কি করবো দেখেন, সিম্পলি দেখেন এই যে এখানে আগে লিখবো, এটা সবাই পারবেন কিনা দেখেন তো, এটা পারবেন সবাই। এটা এরকম আসলে কি করবেন, মানে হচ্ছে আমাদের অনুপাত উল্লেখ করা থাকে কিন্তু এখানে অনুপাত উল্লেখ করা নয়, তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা কি করবো একদম সিম্পল। আগে দেখেন এই যে এই 1 লক্ষ টাকা লিখলাম, 1 লক্ষ অনুপাত 75,000 অনুপাত, এরপরে কি 50,000 অনুপাত। কথা বুঝছেন নাকি বুঝেন না ভাইয়া? পারা যাবে ইনশাল্লাহ। দেখেন প্রথমে এভাবে করবো, 9 এর গ বলছে। আচ্ছা আমরা একটু দেখি আমাদের কি বলছে, আমাদের বলছে কি লাভও বের করতে, লাভও। তাহলে আমরা সবার আগে কি করি, অনুপাত বের করি। আগে প্রথমে কি করবো আমরা, দেখেন স্যার 3টা করে শূন্য কেটে দিব। দেখেন এখানের মধ্যে 5 আছে, কাটতে পারতেছি না, এই জন্য প্রথমে কি করবো 3টা করে শূন্য কেটে দিব। এই যে 3টা করে শূন্য কেটে দিলাম, 3টা করে শূন্য কেটে দিলাম, এই 3টা করে শূন্য কি করে দিলাম, কেটে দিলাম, 3টা করে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এই 3টা করে শূন্য কেটে দিলাম। তাহলে ভাই বলো এভাবে লিখে কেটে দিবে। এরপরে ভাই বলুন তো কি কি আছে এখানে, দেখেন তো আর থাকবে কত, 3টা করে শূন্য কাটলে তাহলে আর এখানে, আচ্ছা এবার এখানে থাকবে কত 100। খেয়াল করেন সবাই, 100 অনুপাত 75 অনুপাত, এরপরে কি থাকবে 50 অনুপাত। কথা বুঝছেন নাকি বুঝেন নেবে? এবার দেখেন এটাকে আমরা আরো ছোট করতে হবে। আরো ছোট করলে দেখেন আমরা 5 দিয়ে যাই, কি করা যায় 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে করলে দেখেন এখানে কি হবে, এই যে এটা 5 দিয়ে কাটলে কত হবে 20 হবে, কেমন 20 হবে। এবার এটা 5 দিয়ে কাটলে 5 15 75, ক্লিয়ার ভাইয়া? এবার এটা 5 দিয়ে কাটলে 10। দেখেন এটা আবার কাটা যায়, আমাদেরকে ধীরে ধীরে বুঝাচ্ছি ভাইয়া, আমরা ধীরে ধীরে বুঝাচ্ছি, কেমন ভাই খেয়াল করেন। তাহলে ভাই দেখেন তো এখানে দেখেন একটু কষ্ট করে দেখেন, এই যে আবার ভাই আবার কত দিয়ে যায় দেখেন তো, আবার 5 দিয়ে যায় না, আবার যদি 5 দিয়ে কাটি দেখেন তো এখানে কত হয়, এটা হচ্ছে কত, ওই যে 4 5 20, তাই না, এটা হচ্ছে 3 5 15, আর কত হয় ভাই বলুন তো 5 2 10, তাহলে কত হয় ভাই দেখেন তো, আর কাটাকাটি যায়। দেখেন সবাই বুঝতে পারছেন এটা, এটা কিন্তু টাফ ছিল একটু, স্যার আবার আলোচনা করেন। এই দেখেন একদম সিম্পল ভাই, আমরা কি উপরে প্রথমে এরকম মূলধন অনুপাতে বের করতে গেলে আমরা দেখেন একদম, আমি ভাই আবার প্রথম থেকে দেখাই, দেখেন খেয়াল করেন। প্রথমে আমরা 1 লক্ষ লিখবো, পুরোটা লিখে ফেলবো, কেমন 1 লক্ষ অনুপাত 75,000 অনুপাত, এগুলো একদম সহজ। তারপর কি 50,000 টাকা 50,000 অনুপাত, ক্লিয়ার? এভাবে লিখবো। লিখার পরে প্রথমে আমরা দেখেন যেহেতু এখানে একটা 5 আছে, আমরা তাহলে 3টা করে শূন্য কেটে দিব, আমরা 3টা করে শূন্য কেটে দিই, এখান থেকে 3টা, এখান থেকে 3, এখান থেকে 3টা, তাহলে আর কত থাকে বলুন তো, এখানে থাকে 100, এখানে থাকে কত 75, এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে 50। কথা বুঝছেন সবাই? এবার দেখেন এটাকে আমরা কি করবো সবাই দেখেন ভালো করে, এবার এখানে কি করবো দেখেন, এটাকে আমরা যদি আবার 5 দিয়ে দিই, এটা হবে কত, এটা দিয়ে হবে কত 20 অনুপাত, এটা 5 দিয়ে কাটলে কত হয়, 5 দিয়ে কাটলে 5 15 75, তাই না, 5 15 75 না। তারপর দেখেন আবার এটা 5 দিয়ে কাটলে কত হয়, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে কত, আমরা সবাই জানি 5 10 50। ভাই এটা যদি কেউ না বুঝেন তাহলে ভাই ম্যাথটা করার দরকার না, আপনি বুঝবেন না। দেখেন এবার এটাকে আমরা আবার 5 দিয়ে কাটতে পারি, তাই না, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি, এগুলো ছোটদের ম্যাথ। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 4 5 20, তারপর হচ্ছে কি 3 5 15, তারপর আবার এটা 5 দিয়ে কাটলে কত হবে বলুন তো দ্রুত আমাদেরকে, 5 দিয়ে কাটলে কত হবে 5 2 10, এটা আরো শর্টকাটে দেখেন ভাই, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট, এভাবে করতে হয়। তাহলে কত হবে 4 অনুপাত 3 অনুপাত 2, সবাই সে কি বুঝতে পারছে? তাহলে আমাদের অনুপাত কত 4 অনুপাত 2 3 অনুপাত 2, অর্থাৎ আমরা মূলধন ইউজ করে অনুপাত বের করছি। কথা ক্লিয়ার ভাই? দেখেন এরকম ট্রিকি ম্যাথ হতে পারে। তাহলে কি হবে বলুন তো 4 অনুপাত 3 অনুপাত 2, পারা যাবে ইনশাল্লাহ? এই দেখেন 4 অনুপাত 3 অনুপাত 2, আমরা মূলধন ইউজ করে এখন কি করছি অনুপাত বের করছি। এখন একদম সহজ না স্যার, আমাদের কি বলছে বলুন তো, কারটা বের করতে বলছে কি লাভটা বের করতে। লাভ কোথায়, লাভ হচ্ছে লাভ প্রশ্নের লাস্টে আছে, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে কি লাভ। তাহলে আমাকে এখন কি করতে হবে, কয় অনুপাত, তাহলে টোটাল দেখি আমরা, এই যে 4 আর 3 যোগ করলে কত হবে, 4 আর 3 যোগ করলে হবে কত, একদম সোজা ভাই, 4 আর 3 যোগ করলে কত হয় 7, 7 আর 2 যোগ করলে কত হবে 9, তাহলে টোটাল ভাগ হবে 9টা। তাহলে দেখ ভাই দেখেন তো, অর্থাৎ এই যে 72,000 টাকা, এই যে 72,000 টাকা, এটা কয় ভাগে বিভক্ত হবে, 72,000 টাকাটা 9 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে, 72,000 টাকাটা 9 ভাগে বিভক্ত। কথা বুঝছেন ভাইয়া, 72,000 9 ভাগে বিভক্ত হবে। ক্লিয়ার ভাইয়া? 72,000 কয় ভাগে, 9 ভাগে বিভক্ত হবে। আমরা কি সবাই বুঝতে পারছি? 72,000 9 ভাগে বিভক্ত হবে। তাহলে এই 9 ভাগে বিভক্ত করলে আমরা 1 ভাগ পাবো। লাবুর কয় ভাগ, লাবুর 2 ভাগ। তাহলে 72 কে আমরা জানি 8 নং 72, তাহলে প্রত্যেক ভাগে কত হাজার টাকা হচ্ছে 8 নং 8,000 টাকা। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 16,000। তাহলে উত্তর হবে কত 16। আশা করছি বুঝতে পারছি আমরা সবাই।
সবাই আমরা বুঝতে পারছি নাকি বলুন তো দ্রুত? 9 এর ক বলছে 16,000 বলছে, 9 এর খ বলছে, এটা হবে খ হবে ভাইয়া। তারপর বুঝছি ভাই আনসার 16,000, ভেরি গুড, বুঝতে পারছি সবাইকে আমরা বুঝতে পারছি। বলেন তো 9 এর সবাই কি বুঝতে পারছি? 9 এর খ 16,000, সবাই পারবো ইনশাল্লাহ? এরকম ম্যাথ আসলে ভাইয়া সলভ করতে পারবো তো? ম্যাথ এরকম ম্যাথ আসলে পারবো? বলেন তো পারবো কিনা? আমরা পারবো কিনা দ্রুত বলেন তো ভাইয়া, পারবো কিনা ইনশাল্লাহ? দ্রুত বলেন, আমরা আরেকটা ম্যাথে ট্রান করবো। এরকম ম্যাথ আসলে পারা যাবে ইনশাল্লাহ। ওকে, তাইহান বলতে 16, তাইহানও আমাদের সাথে আসছে। তাইহান প্লাস করো ভাইয়া। এবার দেখেন এরপরে কি আছে ভাই, দেখেন এবার দেখেন ভালো করে খেয়াল করেন। বাবু এর উত্তোলন, দেখেন ভালো করে দেখেন। এবার আর একটা প্যাচ লাগাইছে সেম ম্যাথের সাথে, একটা প্যাচ লাগালে কি হয় খেয়াল করেন ভাইয়া। ওকে জি ভাই আফতাব বলছে ওকে মাশাল্লাহ। এবার দেখেন ভাই এই যে বাবু এর উত্তোলন 8,000 টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ করা হলে সমাপনী মূলধন কত? দেখেন বাবু এর উত্তোলন 8,000 টাকা, মুনাফা সমান ভাগে ভাগ করা হলে তার সমাপনী মূলধন কত হবে? তাহলে একটু খেয়াল করুন তো ভাই, আমরা কি করব? তাহলে সিম্পল, বাবু এর উত্তোলন, এখন দেখেন এখানে কি করতে হবে আমাদেরকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তার বাবু কোথায়? বাবু এখানে। বাবুর হচ্ছে মূলধন কত? বাবুর মূলধন ছিল কত? 75,000 টাকা। কত হাজার টাকা? 75,000 টাকা, হ্যাঁ। এবং মুনাফা সমান ভাগে ভাগ করা হলে তার সমাপনী মূলধন কত হবে? একদম সহজ ভাইয়া, বলেন তো। দেখেন মুনাফা সমান ভাগে ভাগ করা হলে একদম সহজ না? তাহলে 72কে সমান দিয়ে ভাগ করেন তো দেখি। ইনশাল্লাহ স্যার পারবো। তাহলে আমরা একটু করে দেখি একটু দ্রুত। 72কে ভাগ করি সমান ভাগে, 72 ভাগ 72, বাবুর উত্তর 8,000, মুনাফা সমান ভাগ, আচ্ছা 72 ভাগ 3 কত হয়? 24,000। তাহলে বলেন তো বাবুর একদম সহজ, বাবুর মূলধন কত? বাবুর মূলধন হচ্ছে 75, তাহলে 75 লিখলাম। এরপরে আমরা জানি মুনাফা কি হয়? যোগ হবে, উত্তোলন করছে 8,000, এটা কি বিয়োগ হবে? তাহলে এখানে সাথে 24,000 যোগ করব, মাইনাস করব কত? মাইনাস করব কত বলেন তো? 8,000 টাকা মাইনাস করব। সো 8,000 টাকা মাইনাস করলে তার মূলধন নাম্বার পেয়ে যাব। একটু করেন তো, দ্রুত করেন তো। তাহলে আমরা একটু করি, এই যে 75,000 যোগ 24,000, তাই মাইনাস কত? 8,000 টাকা, তাহলে কত হবে? 91,000 টাকা। উত্তর হবে কত? 91। সবাই বুঝতে পারছি? আমরা আশা করছি ক্লিয়ার, সবাই বুঝে গেছে ভাই? 91,000 টাকা উত্তর। দেখেন আগের ম্যাথে আমাদেরকে বলছে কি অনুপাত অনুযায়ী করার জন্য। দেখছেন ম্যাথগুলো কতটা টাফ ভাইয়া, কতটা টাফ দেখছেন ভাইয়া? দেখেন তো ভাই, দেখেন তো। এই বাবু নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ অনেকেই তো বাবু ডাকেন, থাক কাকে বাবু বলার দরকার নেই, পড়াশোনা মনোযোগ দেন। বাবু টাবু দিয়ে কিছু হবে না ভাইয়া, বাবু নিয়ে হবে না, বুঝছেন? বাবু টাবু নিয়ে কিচ্ছু হবে না, সুন্দর করে হচ্ছে নিজে পড়াশোনা করেন। ছেলেরা আপনারা এখন যারা ছেলেরা এখানে আছেন, যারা হচ্ছে বাবু করতেছেন, দেখবেন আপনার বাবু হচ্ছে আরেকজনের কোলে বাবু দিয়ে বসে আছে, আপনি এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এমনি হতাশ হয়ে বসে থাকবেন। তো ছেলেরা বাবু টাবু বাদ দেন, যে আপনি যাদেরকে বাবু টাবু বলতেছেন, দেখবেন সে আরেকজনের কোলে বাবু দিয়ে বসে আছে, আপনি এখানে বসে আছেন। সো ভাই প্লিজ এসব না করে পড়াশোনায় মনোযোগ দেন, ঠিক আছে? ওকে, তাহলে ভাই দেখেন কেমন করবো, একদম সিম্পল। কি বলছে? বাবুর মূলধনটা লিখবো 75,000 টাকা। এবার দেখেন কি বলছে, মুনাফা সমান ভাগে ভাগ করলে, এখানে মূলধন উপায় ভাগ করার দরকার নেই। কি করবো তাহলে বলুন তো ভাইয়া? এই যে 72কে 3 দিয়ে ভাগ করবো, সমান হয়ে যাবে। তাহলে 24,000 টাকা হচ্ছে একজনের ভাগে পড়ে। তাহলে আমরা জানি বই যে আমার মূলধনটা কি, ও যে মুনাফাটা আমার ব্যবসায় মূলধন, এই যে একজন মালিকের মূলধন বাড়ায়, তাহলে 72-এর সাথে 75-এর সাথে 24,000 যোগ করব, করে এবার উত্তোলন, তার মানে উত্তোলন হচ্ছে ব্যবসার আয়। একজন ব্যক্তি উত্তোলন করলে উত্তোলনটা তার এখান থেকে মাইনাস করতে হবে। সো উত্তোলনটা মাইনাস করলে আমাদের উত্তরটা বের 91,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? সবাই পারবো? সবাই পারা যাবে ইনশাল্লাহ? বলেন তো দ্রুত, আশা করছি পারবো। এরপরে নেক্সট, এরপরে স্যার দেখেন এরপরে কি আছে? অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এটা আমরা সবাই জানি। অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত বলেন তো? অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সবাই একটু দ্রুত বলেন ভাইয়া, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমাদেরকে হচ্ছে শেষ করতে হবে। সবার প্রিপারেশনের একটা ব্যাপার আছে। শুক্রবার কোলে নিয়ে বসে থাকো, আচ্ছা কোলে নিয়ে বসে থাকো। আচ্ছা আমি একটু সবাই দ্রুত বলি। পারা যাবে ইনশাল্লাহ? ওকে, কত হবে বলুন তো? খ, ভেরি গুড, 20 বলছে। এটা হবে 20, এটা উত্তর হবে কি 20।
রিতা বলছে খ, রিতা খ হবে না ভাইয়া, 7 জন হবে না, কেমন? এটা 20 হবে স্যার, গ হবে উত্তর, সি, ভেরি গুড, 20। ওকে, উত্তর হবে কত? উত্তর হবে কত? 20। কেন 20 একটু বলি, দেখেন সাধারণ অংশীদারি ব্যবসা হচ্ছে 20, কিন্তু ব্যাংকিং অংশীদার হবে 10, এটা মাথায় রাখবেন। ব্যাংকিং এর ক্ষেত্রে হবে 10 আর সাধারণের ক্ষেত্রে 20, এটা যেন একটু, এটা পয়েন্ট টু বি নোটেড, এটা একটু লিখে রাখেন। ব্যাংক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হবে কি 10 জন আর সাধারণের ক্ষেত্রে হবে 20 জন, ক্লিয়ার? ব্যাংক অংশীদারি ব্যবসা হচ্ছে 10 জন আর সাধারণ বললে যেমন কিছু বলা নাই তাহলে এটা 20 জন হবে, যদি ব্যাংকের কথা বলা থাকতো তাহলে কত হয়তো 10 জন হতো তাহলে, ঠিক আছে? এবার দেখেন ভাইয়া অংশীদারি কারবারে ব্যাংকিং এটাই যে আসছে, দেখছেন এটা অলরেডি না বলতে এটা তো সহজ একদম, 12 নাম্বারটা অলরেডি, এটা একদম সহজ না স্যার? এটা অলরেডি উত্তর করেছে মোহাম্মদ কাইয়ুম, উত্তর দিচ্ছে মাশাআল্লাহ। অংশীদারি কারবারের ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য কতজন? সেটা হচ্ছে এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 10 জন হবে, এটা 10 জন হবে, 10 জন, এটা 20 জন হবে না, এটা 10 জন হবে স্যার, এটা 10 জন হবে, কেমন? আমরা অলরেডি বলে ফেলছি। ওকে ডান। এরপরে 13 নাম্বার কি হবে? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অনুমতিপত্র, ট্রেড লাইসেন্স, চুক্তিপত্র গঠন। বলুন তো, আমরা সবাই তো জানি এটা, তাই না? হ্যাঁ, ভেরি গুড রিতা, ঠিক আছে ভাইয়া, এক্সপ্লেন করে লেখার জন্য তারেক বলছে এটা 13 নাম্বার। 13 নাম্বারটা বলেন ভাইয়া, 13 নাম্বারটা বলেন দ্রুত, 13 নাম্বারটা একটু কাইন্ডলি বলেন দ্রুত। তেরো নম্বর উত্তর কি হবে স্যার বলেন তো? 13 গ বলছে চুক্তি, ভেরি গুড। এখানের মধ্যে ট্রেড লাইসেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি চুক্তি, চুক্তিপত্র হলে তারা ব্যবসা কি করতে পারে, আরম্ভ করতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে পারতেছে। এরপরে কি হবে দেখেন তো, এই যে এটাকে একটু সবাই বলতে হবে, এটা পারবেন সবাই। 14 নাম্বারটা আমি জাস্ট আপনাদেরকে 1 মিনিট টাইম দিলাম, কারণ তো একটি অংশীদারি কারবারে এক্স ওয়াই জেড অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত 2/1, 3/1, 6/1 বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা হলে ওয়াই এরটা কত? তাহলে ওয়াই কোথায়? মাঝখানে। ওয়াই এর মুনাফার পরিমাণ বের করতে, এটা একদম সহজ, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, জাস্ট একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কেমন? একটু ক্যালকুলেশন করতে হবে ভাই, একটু জাস্ট মাথায় রাখতে হবে। স্যার আমার কমেন্ট পড়েন, আপনার কমেন্টে কি ছিল স্যার? আপনার কমেন্ট পড়তেছি তো, 13C পড়ছি। এটা বলুন তো, এটা কি হবে? 1 মিনিট শেষ ভাই, অনেকক্ষণ হয়েছে, হাঁটতেছেন না আপনারা, হচ্ছে না, হবে না। এটা কি হবে বলুন তো? হ্যাঁ সাদিয়া, আপনার কমেন্ট পড়ছি ভাইয়া। ওকে তাহলে ভাই বলতে, এটা 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 কি রে? এটা 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 কথা বলতেছে উল্টা পাল্টা, এগুলোর অভ্যাস খারাপ, এগুলো ক্লাসে যেরকম কথা বলে এগুলো এখানেও কথা বলতেছে, হারাম জাদাগুলো, এগুলোর মারি ফেলতে হবে, সবগুলোকে ধ্বংস করে দিতে হবে। 14 নম্বর বুঝাই দেন স্যার, 14 নম্বর বুঝাই দিতে হবে স্যার। কেন স্যার? কেন বুঝাই দিতে হবে স্যার? এতদিন পড়াশোনা করার নাই স্যার? মিন এত তাড়াতাড়ি শেষ হয়? সাদিয়া তুমি ডিস্টার্ব নষ্ট কইরো না। কি মাহিম হাসান ডিস্টার্বকে আবার নষ্ট করে দিচ্ছে। 1 মিন এত তাড়াতাড়ি শেষ হয় ইউলিহা। আমি কথা বলতেছি যে 1 মিনিট ভাই, আপনাদের এই শর্টকাট ল্যাঙ্গুয়েজ বুঝি না ভাই, এই কি 1 মিনিটের কি লিখছে 1 মিন? 1 মিন কি আবার? হ্যাঁ মানে শর্টকাট করতে করতে সব কিছু শেষ। আমার ছেলে স্টুডেন্টগুলো ভালো, এরা উল্টা পাল্টা কথা বলে, মেয়েগুলোর অভ্যাস কখনোই পাল্টাবে না এগুলো। মানে এখন অফলাইনে তো কথা বলে, এখন কথা তো বলতে পারতেছে না, অফলাইনে এখানে অনলাইনে এসে এখানে ঝামেলা করতেছে, এখানে এসেও কথা বলতেছে, এদের জীবনে এরা শিক্ষা হবে না। আল্লাহ একবার, এগুলো যে ঘরে যাবে সেখানে মানে মানুষের কথা শুনেতে শুনেতে অভ্যাস, জামাইরে পাগল করে ফেলবে পুরা। ওকে ভাই, এটা একদম সহজ ভাই, কি করবেন খেয়াল করেন, দেখেন আমরা কি করবো, দেখেন কি আছে
এটা হচ্ছে 2 ভাগের 1, 3 ভাগের 1, 6 ভাগের 1, একদম সিম্পল। দেখেন এখানে দেখেন সবগুলো অসমান, ঠিক আছে। যদি বলতো 6 ভাগের 1 তাহলে বের করতে পারতাম। আমাকে কি করতে হবে, আগে আমরা জানি আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে করবে একটু খেয়াল করেন। সমহর বিশিষ্ট ভগ্নাংশে একদম সিম্পল বা একদম সহজ। প্রথমে আমরা কি করব, এগুলোর লসাগু করব। বা এখন লসাগু কি না বুঝলে কিছু করার নাই, ম্যাথটা করিয়েন না ভাই। লসাগু কি করা, এটা না বুঝতে করার দরকার নেই। 2 দিয়ে দেখেন এক লসাগু নেবেন, 2 একে 2, তারপর এখানে কি হবে 3 বসে যাবে, 3 কে যাচ্ছে না, 3 দুগুণে 6। আবার দেখেন ভাই 3 দিয়ে দিলে 3 কে 3, 3 একে 3, এখানে 1 হবে, এখানেও 1 হবে। সো শেষ 3 দুগুণে 6, উত্তর হবে কত ভাই বলুন তো, উত্তর হবে কত? তাহলে আমার লসাগু কত, লসাগু হচ্ছে কত 6, 2 গুণ 3 কত হয় উত্তর, উত্তর হবে কি হচ্ছে 6। তাহলে কয় ভাগ, 6 ভাগ। তাহলে আমি এটাকে এখন এই যে এগুলোকে আমরা কিসে কনভার্ট করব বলুন তো ভাইয়া, মনে আছে কিসে কনভার্ট করব এগুলোকে? এগুলোকে আমরা এখন আমরা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করে একটু খেয়াল করেন। 6 ভাগের 1 সারা পড়াইছি, আম্মু পড়াইছিল মনে আছে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে কি করব, এই 2 দিয়ে হর দিয়ে আমার লসাগুকে ভাগ করব। তাহলে 6 কে ভাগ করলে কত হবে, 3 হবে, 3 দুগুণে 6। তাহলে দেখেন 3 দিয়ে এটাকেও গুণ এটাকেও গুণ, কেমন? এবার আবার এই যে 3 দিয়ে 6 কে ভাগ করব, কত হবে, 2 হবে। তাহলে দেখেন 2 দিয়ে এটাকেও ভাগ, এটাকেও গুণ এটাকেও গুণ। আবার 6 দিয়ে 6 কে ভাগ 1 হবে, 1 দিয়ে এটাকেও গুণ এটাকেও গুণ, কেমন? তাহলে কিভাবে দেখেন তো একটু সবাই ভালো করে এইদিকে তাকান, ভালো করে দেখেন। এবার দেখেন 3 কে 3, 3 দুগুণে 6, 2 একে 2, 2 একে 2, 3 দুগুণে 6, তারপরে 1 কে 1, কেমন? 1 কে 1, 6 একে 6। তাহলে কত হবে বলুন তো, দেখেন উপরে দেখেন 6 ভাগের 3, 6 ভাগের 2, 6 ভাগের 1। তাহলে ভাই বল, আমরা জানি যখন নিচের ভগ্নাংশ সবসময় কি হয়ে যায়, হরটা সমান হয়ে যায়, তখন এটা লেখার দরকার না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানেও 6, এখানেও 6, এখানেও কি 6। তাহলে আমাকে এখন আর লেখার দরকার নাই। এখন আমি কি করতে পারি, জাস্ট লিখতে পারি 3 অনুপাত 2 অনুপাত 1, পারা যাবে? 3 অনুপাত 2 অনুপাত 1, ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা দেখছেন এই যে একটা অসমান ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। কিভাবে করব, প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে আমরা সুন্দর করে একটা কি নিব, লসাগু নিব। লসাগু নিয়ে লসাগুর মধ্যে যে হচ্ছে আমার কি আসবে, লসাগুটা আসবে, এটাকে প্রত্যেকটার ভগ্নাংশ দিয়ে কি করব, যে হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। ক্লিয়ার? বাচ্চাদের ম্যাথ ছিল স্যার, ঠিক আছে। সাদিয়া নামের মেয়ে মানাই ফেরেস্তা, হায় রে, এগুলা এখানে ক্লাসের মধ্যে কথা বলতেছে রে, এমনি ফিড আমো একেবারে। দেখেন তাহলে বলুন তো এটা উত্তর কত হবে বলুন তো, এটা তাহলে কয় ভাগ হবে, 3 অনুপাত 2, 3 অনুপাত 2 অনুপাত 1, 3 অনুপাত 2 অনুপাত 1। ক্লিয়ার ভাইয়া? উত্তর কত হবে বলুন তো, উত্তর কত হবে, 3 অনুপাত 2 অনুপাত 1 আসছে। তাহলে আমরা এখন উত্তর এখন তো পারবো, তাই না? এখন তো পারা যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা করবোটা কি বলুন তো, করবো কি, আমাদের কি বলছে, কারটা বের করতে বলছে, ওয়াই এরটা বের করতে বলছে। তাহলে কেমনে বের করবো, তাহলে সুন্দর করে বের করতে পারবো না আমরা। এই যে 3 অনুপাত 2 অনুপাত 1, তাহলে কি করবো আমরা, সিম্পলি এই যে উত্তর, এই যে 90,000 টাকা হচ্ছে আমার হচ্ছে মুনাফা। তাহলে আমরা কি করব, ওয়াই মানে 2 ভাগ। তাহলে ওদের টোটাল কয় ভাগ, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 6, তাহলে টোটাল 6 ভাগ। অর্থাৎ 6 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। 90 কে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 90 কে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 90 কে 6 দিয়ে ভাগ করলে 90 কত আসে, 15,000 টাকা। 2 দিয়ে গুণ করলে কত হয়, 30,000 টাকা। উত্তর হবে 30। সো যাদের যাদের উত্তর হয়েছে তারা ঠিক মোটামুটি আচ্ছা ভালো হয়। যা বন্ধু সাদিয়া তুমি কি শুরু করছো, এই কথা বলে না রে, এগুলা হারামজাদাগুলো সবগুলো দুষ্টামি করছে রে। এই ক্লাসে সবাই মনোযোগ দেন ভাইয়া প্লিজ, আপনাদেরকে পিড়াইতে হবে। এখন তো আমি কিছু বলতে পারতেছি না ক্লাসের মধ্যে, আমাদের হচ্ছে আজকে জুমার ডে না ভাই, আমাদের একটু ভালো করে মনোযোগ দেন ক্লাসে। ওর তার ছিঁড়াপাত, ও তার ছিঁড়া, আল্লাহ ও তার ছিঁড়াপাত, এইভাবে কাউকে ইনসাল্ট করা যাবে না। তারপর সাদিয়া তুমি কি শুরু করছো, তারপর আচ্ছা এই বলেন তো সবাই বুঝছেন কিনা ম্যাথটা, এই সবাই পড়াশোনায় মনোযোগ দেন। 14 খ সবাই বুঝতে পারছেন? আমি আগেও কইছি স্যার, আনসার 30,000। হ্যাঁ তারেক, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, মাশাল্লাহ। ওকে, তাহলে আমাদের তাহলে ম্যাথটা শেষ আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আর কয়েকটা ম্যাথ করে মোটামুটি এটা পারবো তো, তাই না? ওকে, এটা আমাদের উত্তর 30। এরপর কোথাও হবে, এই যে দেখেন অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, এটা পড়াইছি না মোটামুটি, এটা পড়াইছি।
নিচের কোনটি অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক? কোনটা বাধ্যতামূলক এটা তো আমরা সবাই জানি তাই না? কোনটি অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক বলুন তো? নিচের কোনটি অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক? আইনগত সত্তা, চুক্তি, দলিল, নিবন্ধন, কোনটা স্যার বলেন তো একটু কষ্ট করে। সবাই অনেক অনেক কথা বলে, ভালো লাগে না, আয় হায় রে, এই সবাই এই কথা বলেন না, দেখছেন এখানে সিরিয়াস স্টুডেন্ট আছে, সো একটু কথাবার্তা কম বলেন। যারা কথাবার্তা বলেন ভাই বাসায় ফোন দিয়ে ওই যে অথবা নিজের ঘরে নিয়ে এসে তখন কথা বলি, এখন একটু কথা পড়াশোনা করি, কথা না বলি আমরা। তাহলে উত্তর কি হবে বলুন তো? নিচের কোনটি অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক? সেটা হচ্ছে কি আইনগত হচ্ছে কি চুক্তি সত্তা, চুক্তি দলিল, আমরা জানি চুক্তি। উত্তর হবে কত? উত্তর হবে কি চুক্তি, তাই না? 15B। ওকে, তাহলে ভাই খেয়াল করেন মোটামুটি আমাদের হচ্ছে এটাই হচ্ছে মোটামুটি, আর এখানে মোটামুটি এগুলো আমার সবগুলো দেওয়া আছে সেম আগের মতো। সো হচ্ছে এটা একটু বাসায় পড়ে নেবেন, আজকে তো জুমা ডে। আমরা হচ্ছে যে এই যে আমি আপনাদেরকে হচ্ছে একটা ইয়া দিয়ে দিব, কি বলে এই যে আপনাদেরকে হচ্ছে একটা ওই যে সিকিউর একটা প্রশ্ন দিয়ে দিব ইনশাল্লাহ, দুইটা প্রশ্ন। সো সিকিউরটা তো বেসিক বুঝাই দিয়েছি ইনশাল্লাহ, সো মোটামুটি পারবেন। ক্লাসগুলো এখন মোটামুটি শেষ করা দরকার। এখন আমরা হচ্ছে আপাতত আপনাদেরকে সিকিউ এবং এমসিকিউ হচ্ছে যে শিট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, সন্ধ্যায় দেখা হবে কেমন। এখন ক্লাসটা কুইট করতে হচ্ছে কারণ জুমার দিন আজকে সবার প্রিপারেশন নেবে। সো সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, সবাই হচ্ছে এখন দেখেন তাহলে আমরা দেখেন তাহলে এখানের মধ্যে যদি দেখেন এখানের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক আছে, সেটা হচ্ছে এই যে কিছু ম্যাথ আছে, একটু সবাই খেয়াল করেন, ম্যাথগুলো খেয়াল করেন। আর একটু দেখেন আমরা হচ্ছে আর একটু ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? একটু সবাই দেখেন, জুম্মা মুবারক সবাইকে, এই পিড়াবো একদম, কি জুম্মা মুবারক, জুম্মা মুবারককে জুম্মা মুবারক বলে। দেখেন একটু দেখেন তো, এই যে এটা তো সহজ না, অংশীদারি কারবারে উত্তোলনের সুদকে কি নির্দেশ করে? দায়, সম্পদ, ব্যয়, আয়। উত্তোলনের সুদ ব্যবসার জন্য কি থাকে আমরা পড়াইছি, সেটা হচ্ছে কি আয় হয়, মালিকদের জন্য হচ্ছে কি ব্যয়। এরপরে কি আছে ভাই দেখেন তো, অংশীদারি ব্যবসায় অংশীদারগণ কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয় বলেন তো? সমান অনুপাতে, একটি নির্দিষ্ট অনুপাতে, মুনাফা বন্টন অনুপাতে, অংশীদারদের চুক্তি। উত্তর কোনটা হবে একটু বলেন তো, এটা কোনটা হতে পারে একটু বলেন তো স্যার। এই 15টা এমসিকিউ আরো করাচ্ছি তো, সবাই একটু দেখেন ভাই, পিডিএফ অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা এটা একটু দেখেন তো কষ্ট করে, দেখি এটা বলুন তো, আবার কামব্যাক করছি তো, 20টা পর্যন্ত পরে অ্যাটলিস্ট দেখেন। অংশীদারি ব্যবসায় অংশীদারগণের কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করা হয়? সমান অনুপাত, একটি নির্দিষ্ট অনুপাত, মুনাফা বন্টন অনুপাত, অংশীদারদের চুক্তি। কোনটা একটা স্যার বলুন তো দ্রুত। 17 বলছে খ, একটি নির্দিষ্ট অনুপাত। আচ্ছা বাকিরা কোথায়? আলফাজ খান বলছে গ, তারপর ইউলিহা বলছে খ। আচ্ছা মেনি পিপল মেনি মাইন্ড 17 নাম্বার বলছে, একজন বলছে ডি। বা একজন এক একটা অনুযায়ী ইচ্ছা মতো বলছে 17 গ। আচ্ছা যাই উত্তর কি হবে বলুন তো? চুক্তি অনুযায়ী। দেখেন ভাইয়া সমান অনুপাতেও হবে না। দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদেরকে চুক্তি করার সময় আমরা জানি অংশীদারি ব্যবসায় প্রথমে কি করতে হয়? চুক্তি করতে হয়। যখন আমরা চুক্তি করে ফেলি, চুক্তি করা বলে দেয় যে কে কত টাকা ছাড়ে মূলধন দিবে, এরপর মূলধন অনুযায়ী মুনাফা নেবে। মনে রাখবেন মূলধন অনুযায়ী মুনাফা নেওয়া হয়, কখনো মুনাফা অনুযায়ী মূলধন নেওয়া হয় না। আর একটা নির্দিষ্ট অনুপাত, এটাও বলা, এটা কোনো রুলস রেগুলেশন নাই, এটা দরকার নাই, হচ্ছে একটা চুক্তিতে যে যা থাকবে, কেউ বেশি দিবে কেউ কম দিবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এরপরে স্যার বলুন তো, এরপরে 18 নম্বরে কি আছে দেখেন তো। 18 নম্বরে অংশীদারি ব্যবসার মূল উপাদান কোনটি? মুনাফা অর্জন, পারস্পরিক আস্থা, অংশীদারি চুক্তি, দক্ষতা। এটা বলুন তো, এটা তো পারার কথা তাই না? এটা কি হইতে পারে বলুন তো? অংশীদারি ব্যবসায় মূল উপাদান সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? মুনাফা অর্জন। আই থিঙ্ক এটা কখনোই হবে না। তারপর দক্ষতা কখনো হবে না, দক্ষতার দরকার না ভাই, বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট তাই না? আমার মনে হচ্ছে উত্তর হতে পারে কি পারস্পরিক আস্থা, বাট উত্তর হচ্ছে অংশীদারের চুক্তি। দেখছেন? সো এরকম অনেকে ভুল করবেন,
এটা যদি ম্যানেজমেন্টের প্রশ্ন হতো তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি হইতো, পারস্পরিক আস্থা হতো। কিন্তু এটা অ্যাকাউন্টিং এর প্রশ্নের জন্য কি হবে, এখানে অংশীদারদের চুক্তিটা অনেক বড় ফ্যাক্ট। সো যারা আমার মতো হচ্ছে চিন্তা করবেন এরকম সোজা মনে চিন্তা করলে পারস্পরিক আস্থা এটা হবে না এখানে। ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা, অংশীদারি ব্যবসার ভিত্তি। যদি বলে ভিত্তি, খেয়াল করেন, যদি বলে ভিত্তি, ভিত্তি বললে হচ্ছে পারস্পরিক আস্থা হবে। আর যদি বলে মূল উপাদান তাহলে কি অংশীদারদের চুক্তি, খুবই ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারে চুক্তিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানের মধ্যে কে কোন রেশিওতে মূলধন, এই যে কি বলে মূলধন মুনাফা বন্টন করবে, কে বেতন নিবে, কে বেতন নিবে না, কে ঋণের, সবগুলো চুক্তি অনুযায়ী করা হয়। ক্লিয়ার স্যার? সো আচ্ছা, ইউলিয়া বলছিল 18 গ, তারপর হচ্ছে তারেক বলছিল গ, শাহাবুদ্দিন লিটন বলছে 3, এইগুলো বলতে মানা করছিলাম না? সুন্দর করে কত ওরা কত সুন্দর দিচ্ছেন, 18 ক এভাবে দিতে বলছি না? আচ্ছা, অনেকে গ বলছে, মার্শাল্লাহ। তাহলে উপায় মনে থাকতে হবে, ভিত্তি হচ্ছে এই যে আস্থা। যদি ভিত্তি বলে তাহলে কি হবে, পারস্পরিক আস্থা। আর যদি বলে মূল উপাদান তাহলে কি হবে, পারস্পরিক চুক্তি। সো ক্লিয়ার, তাই না? ওকে, এরপরে কি আছে দেখেন তো, এরপরে কি আছে, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদারগণ কি দাবি করতে পারে বলেন তো স্যার ভালো করে, কি দাবি করতে পারে? বেতন, মূলধনের সুদ, কি বলে কমিশন, ঋণের সুদ, কোনটা? এটা সবাই বলেন তো। চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদারগণ কি দাবি করতে পারে, এটা আমি পড়াইছি একটু আগে। দাবি করতে পারে 19 নম্বর কি হইতে পারে উত্তর? স্যার আপনাদের অফলাইনের ক্লাসগুলো অনেক মিস করতেছি। স্যার আপনার অফলাইনের ক্লাস অনেক মিস করতেছি। আহা বা এরকম তো সবাইকে স্যার মিস করতে হবে, তাই না? ক্লাসগুলো তো শেষ, এখন তো আপনারা বড় হয়ে গেছেন, এখন হচ্ছে অ্যাডমিশনে পড়াশোনা করবেন, ভার্সিটিতে চলে যাবেন। আমিও মিস করতেছি, আয় হায় রে, এত মিস করার দরকার নেই, ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে? এখন তো আর চাইলে ভাই আর অফলাইনে ক্লাস নেওয়া সম্ভব না আপাতত, যেহেতু অনলাইনে হচ্ছে আমরা ইনশাল্লাহ পড়ালেখা অ্যাডমিশনও আপনাদেরকে সাপোর্ট দিব। অ্যাডমিশনে আমাদের ইনশাল্লাহ দেখবেন আপনারা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে হচ্ছে অ্যাডমিশন নিয়ে মোটামুটি একটা চিন্তা ভাবনা আছে। সো একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত ঢাকা ভার্সিটি, চিটাগং ভার্সিটি সবগুলো পরীক্ষার একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ফ্রি লাইভ ক্লাস প্লাস যে কোনো কিছু সাপোর্ট পাবেন। সো হচ্ছে ইনশাল্লাহ আরও কিছুদিন ক্লাস করার সুযোগ পাবেন আপনারা, সমস্যা নেই। ওকে, সো হচ্ছে 19 তারিখটা কীভাবে বলতে পারে, 19 তারিখটা কীভাবে চুক্তিবদ্ধ উল্লেখ না থাকবে কোনটা, সেটা হচ্ছে আমরা পড়াচ্ছি হচ্ছে কি, সেটা হবে ঋণের সুদ। আমরা জানি 6%, আমরা জানি দেখেন চুক্তিপত্রে উল্লেখ থাক বা না থাক আমাদেরকে 6% হারে কি ধরতে হবে, ঋণের সুদ ধরতে হবে, মনে থাকবে? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো সুদ, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, যদি চুক্তিতে উল্লেখ না থাকে ধরার দরকার নাই। বেতন এগুলো কিছু ধরার দরকার যদি চুক্তিপত্রে না থাকে। কিন্তু ঋণের সুদটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে চুক্তিপত্রে উল্লেখ থাক বা না থাক আমাকে কি ধরতে হবে, 6% ঋণের সুদ ধরতে হবে। আমি বলছিলাম সবাইকে, মনে আছে? ভালো করে খেয়াল, সবাইকে আমি বলছিলাম যে দেখেন ভাইয়া, ঋণ শুধুমাত্র প্রশ্নের মধ্যে ঋণ কথাটা উল্লেখ থাকলে, স্টেমে উদ্দীপকে শুধুমাত্র ঋণ কথাটা উল্লেখ থাকলে, আমাকে কোনো প্রকার সুদের কথা বলা নাই, ঋণ কথাটা কি আছে, জাস্ট উল্লেখ আছে, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, ঋণের সুদটা কাউন্ট করতে হবে। ক্লিয়ার স্যার? ওকে, এরপরে আমরা আমাদের কি অপেক্ষা করতেছে দেখেন তো, এরপরে কি অপেক্ষা করতেছে দেখেন, অংশীদারি ব্যবসায় যে হিসাবের মাধ্যমে বাদ পড়া বিষয় ও, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন, বাদ পড়া ও ভুল সমূহ এই যে সমন্বয় সাধন করা হয় তাকে কি বলে? লাভ লোকসান হিসাব, লাভ লোকসান সমন্বয় হিসাব, চলতি হিসাব, মূলধন হিসাব। সবাই বলুন তো, এটা আমি আমাদেরকে হচ্ছে আমাদের অফলাইন স্টুডেন্ট সবাইকে পড়াইছি, এটাকে অনেকে ভয় পায়। এখানে প্রারম্ভিক মূল্য বের করতে হয়। আমাদের একটু জাস্ট আমি নিজেকে মাইন্ড রিকল করবো যে আমরা হচ্ছে জাস্ট দুইটা পদ্ধতি শিখছিলাম, একটা হচ্ছে কি চলতি হিসাব, আর হচ্ছে যে স্থায়ী মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে কি স্থির পদ্ধতি অথবা পরিবর্তনশীল পদ্ধতি, এটা হচ্ছে মূলধনের ক্ষেত্রে। আর হচ্ছে আমরা এখানে কি পড়ছিলাম বলুন তো, সিম্পলি দেখেন লাভ লোকসান আবন্টন আর হচ্ছে মূলধন হিসাব। বাট আরো একটা পদ্ধতি আমাদের ছিল, মনে আছে? এটা যেটাকে সবাই আমরা ভয় পাই, জাস্ট কি মনে রাখবো, যেটাকে আমরা ভয় পাইতাম। দেখেন আমাদের কাছে এখানের মধ্যে সবচেয়ে, অনেকে এটা জানে না, এখানের মধ্যে কোনটা সবচেয়ে আননোন। চলতি হিসাবটা আমরা মোটামুটি করতে হয় আমাদেরকে পরিবর্তনশীল পদ্ধতিতে, তারপর মূলধন হিসাবটা করতে হয় চলতি হিসাব করতে হয় স্থির পদ্ধতিতে। আচ্ছা, এটা নিয়ে কয়েকটা এমসিকিউ বলি, সম্পূর্ণ এমসিকিউ। আমাদের মূলধন হিসাব তৈরি করার দুইটা ওয়ে, লাভ লোকসান আবন্টন করার শুধুমাত্র একটা পদ্ধতি, কিন্তু মূলধন হিসাব যখন আসবে তখন মূলধন হিসাব দুইভাবে করা যায়। একটা হচ্ছে স্থির পদ্ধতি, আপনার কোশ্চেন আসতে পারে
মূলধন হিসাব প্রস্তুত কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। স্যার আপনাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন দিয়ে কি করবে? আমাদের লোকেশন হচ্ছে আপনারা তো জানেন আমাদের চিটংয়ে হচ্ছে আমাদের লোকেশন, এটুকু জানলে হবে বাস, আপাতত আর লাগবে না, এটুকু জানলে হয়ে যাবে। আর কখনো যদি চিটং আসেন আমাদের পেজে নক করবেন, ইনশাল্লাহ আমাদের সাথে মিট করতে পারবেন। ওকে, তাহলে বলুন তো ভাইয়া মূলধন হিসাব প্রস্তুত করার কয়টা ওয়ে? দুইটা। একটা হচ্ছে কি পরিবর্তনশীল পদ্ধতি, একটা হচ্ছে কি স্থির পদ্ধতি। কেমন? পরিবর্তনশীল আর স্থির পদ্ধতি। ক্লিয়ার ভাইয়া? সো এটা একটু মাথায় রাখতে হবে, পরিবর্তনশীল পদ্ধতি এবং কি স্থির পদ্ধতি। ক্লিয়ার? এবার দেখেন আমাদের কাছে কোনটা আননোন, যেটা আমরা কোনটা আমরা পড়ি নাই, বলুন তো কোনটা পড়ি নাই আমরা? সেটা হচ্ছে কি লাভ লোকসান সমন্বয় হিসাব বা সমন্বিত মূলধন হিসাব। তাহলে উত্তর এখানে কোনটা হবে বলুন তো? সেটা হচ্ছে কি লাভ লোকসান সমন্বয় হিসাব, সমন্বিত লাভ লোকসান হিসাব। ক্লিয়ার ভাইয়া? 20 নাম্বার খ হবে, এই যে আব্দুর রহমান কাইয়ুম ভুল বলছে ভাইয়া, ভুল বলছে, এটা হচ্ছে কি হবে 19 নাম্বার খ হবে, খ 20 নাম্বার খ হবে ভাইয়া। এটা অনেকেই পারি না, দেখছেন আমরা অনেকেই পারি না এটা। সো একটু মাথায় রাখতে হবে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। স্যার তাহলে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে পারা যাবে তো, তাই না? মোটামুটি এখানে সিকিউগুলো অনেকে হচ্ছে আমার সাজেশন হচ্ছে এখান থেকে সিকিউগুলি স্কিপ করেন যারা, কারণ আমাদের অনেকগুলো অপশন আছে, এটাতে মোটামুটি একটু সময় লাগে। বাট আমি তো বেসিক পড়াচ্ছি, যাদের ভালো লাগে তারা সিকিউ পড়ে নেবেন। স্যার আমার লোকেশন চকবাজার, আপনাদের লোকেশন বলে মিট করা যেত। আচ্ছা বলে দিই, সেটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে লাল চাঁদ রোড, ওই যে থানার পাশে, একদম চকবাজার থানার একদম পাশে, একদম পাশে গুলজার মুদি টাওয়ার যেখানে, একদম সেখানে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের লোকেশন, একদম সহজ। আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বার আছে ওখানে নক দিয়ে বলে আমাদের হচ্ছে এমপ্লয়ি গিয়ে আপনাকে রিসিভ করবে, ইনশাল্লাহ সমস্যা নেই। ওকে, সো হচ্ছে সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। সন্ধ্যায় আবার 7:30-এ দেখা হবে। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার পড়াবো, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ। কথা ক্লিয়ার? অনুপাত বিশ্লেষণ সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে মাস্ট। আমি সূত্রগুলো ইনশাল্লাহ দিয়ে দিব এবং হচ্ছে আপনাদেরকে এখানে সিকিউগুলো বেশি করে প্র্যাকটিস করবো আজকে, এমসিকিউ প্লাস সিকিউ। এরপর হচ্ছে কি উৎপাদন ব্যয়, এটা অনেকে করে অনেকে করে না, বাট আমাকে তো করাতে হবে, কারণ অনেকগুলো অডিয়েন্স যারা হচ্ছে কি আমাদের এগুলো প্র্যাকটিস করবে, তাই না? সো আশা করছি সকলে আমাদের হচ্ছে ক্লাসটা বুঝতে পারছেন, তাই না? ক্লাসটা সবাই বুঝছেন না ভাইয়া? ইনশাল্লাহ পারা যাবে তো? ইনশাল্লাহ সবাই পারবেন? পারা যাবে? সো দেখা হবে সন্ধ্যায়, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের জন্য দোয়া করবেন, অপরের জন্য দোয়া করবেন, আর ভালো করে পড়বেন। যে শিটগুলো দিচ্ছে এই শিটগুলো খুব ভালো করে, এখানের বাইরে ইনশাল্লাহ আসবে না। যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন আমাদের ফার্স্ট ক্লাসটা কেমন ছিল, কেমন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।